এটা একটা মোটামুটি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ধরতে পারো। কারণ হলো আইফোন কেন না, কারণ আইফোন দেখতে আসলে এরকম। পূর্বের সেশনে আমরা সাইবার ক্রাইম এবং তথ্য ঝুঁকি সম্পর্কে কতটুকু জানতাম সেটা যাচাই করেছি, এবং আমরা বিভিন্ন রকমের তথ্য ঝুঁকির মাধ্যম বা অ্যাটাক বা সাইবার অ্যাটাক সম্পর্কে জেনেছি, যার মধ্যে অন্যতম হলো ফিশিং। আমরা কিভাবে ফিশিং হয় সেটা ভালো করে জেনেছি এবং এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। কিভাবে মানুষ ইমেইলে স্ক্যামের মাধ্যমে, ফিশিংয়ের মাধ্যমে আমাদের তথ্য চুরি করে নিয়ে সেই তথ্য ব্যবহার করে অনেক অপ্রীতিকর খারাপ কাজ করতে পারে, সেটা সম্পর্কে আমরা বিস্তর জেনেছি। এবার আমরা জানবো এই সেশনে যে আমাদের বাসায় বা আমাদের বাড়িতে যেই ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কি সিকিউরড কিনা, অর্থাৎ সেগুলোর মধ্যে যে সকল তথ্য আছে সেগুলো কি নিরাপদ কিনা, অর্থাৎ আপত্তিকর কেউ, অর্থাৎ আমরা চাই না এমন কেউ বা অনাকাঙ্ক্ষিত কেউ যাতে সেই তথ্যগুলো কোনোভাবেই অ্যাক্সেস করতে না পারে, সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করব। তো চলো, আমি সাদিদ তোমাদের সাথে আছি হালকেনস্টাইনের এই কোর্সে। শুরু করা যাক। ওকে, সো ফার্স্টেই আমরা দেখছি যে আমাদের সেশনে যে নাম দিয়েছে সেশন 2, আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। এখন ডিজিটালাইজেশনের ফলে আমাদের সবার বাসাতেই মোবাইল ফোন রয়েছে। খালি মোবাইল ফোনই না, মোবাইল ফোন ছাড়াও আরও বিভিন্ন রকমের কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেগুলো কিনা ইন্টারনেটের সাথেও কানেক্টেড হতে পারে। কেমন? এই সকল ডিভাইসগুলো আমরা কিভাবে ব্যবহার করছি সেটা আমাদের শেখা দরকার। কেননা আমাদের মধ্যে এখনও অনেকেই মোবাইল ফোন ব্যবহার না করলেও খুব শীঘ্রই আমরা হয়তো মোবাইল ফোন ব্যবহার করব। তো আমরা যদি এখন থেকেই শিখে নেই যে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করা উচিত বা কি কি পদক্ষেপ নিলে আমার তথ্যগুলো সুরক্ষিত থাকবে, তাহলে সেটা আমার জন্যই ভালো হবে। তো চলো আমরা দেখি সেইখানে এই প্রেক্ষিতে বইয়ে কী লেখছে। আমরা সবাই বইটা নিয়ে বসবো। বইটা নিয়ে বসলে যেটা হবে, আমার ক্লাস করার পাশাপাশি ভাইয়া তোমার বইটাও পড়া হয়ে যাবে, অর্থাৎ তোমার বইটা ফুল কভার হয়ে যাবে তুমি যদি এই ক্লাসটা ফলো করো আর বইটা নিয়ে বসো। ঠিক আছে? ওকে, এবার দেখো লেখছে বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা এখন মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকেই বা পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে, তাও অনেকের একই সাথে একাধিক নাম্বার রয়েছে। এই কথাটার মানে হলো বাংলাদেশে আমরা জানি 16 কোটি বাংলাদেশের জনসংখ্যা। এই 16 কোটি বা অ্যারাউন্ড 16 কোটির আশেপাশে এই যে 16 কোটি মানুষ আছে, এই 16 কোটি মানুষের চেয়েও বেশি সিম বা নম্বর তোলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে টোটাল যেই নম্বর ইউজড আছে বা এখন ইউজ করতেছে সেটার পরিমাণ 16 কোটিরও বেশি। সেই কথাটাই বলা হয়েছে যে বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। কীভাবে বেশি হইল? কারণ অনেক মানুষ আছে যাদের একাধিক সিম আছে, অর্থাৎ তারা একাধিক সিম ব্যবহার করতেছে। ঠিক আছে? এর অর্থ হচ্ছে যেটা আমরা পড়লাম, আমরাও কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাবো, অর্থাৎ আমরা কিছুদিনের মধ্যে মুঠোফোন বা মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ পাবো। কাজে এখন থেকেই মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার। ঠিক আছে? এখন মোবাইল ফোন বা স্মার্টফোন এইটা আসলে কি? স্মার্টফোন হলো এমন একটা ডিভাইস যেটা কোনো একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমে চলতেছে, যে অপারেটিং সিস্টেম কিনা কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারে। এর মধ্যে অন্যতম একটা হলো, আচ্ছা স্মার্টফোন কি? স্মার্টফোন হচ্ছে একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমে চলবে এবং সেই স্মার্টফোনটা কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস সেটা ফুলফিল করবে, অর্থাৎ সে ইন্টারনেটে কানেক্টেড হতে পারবে, তার কিছু স্মার্ট ক্যাপাবিলিটিস থাকবে, অর্থাৎ সে ছবি তুলতে পারবে ইত্যাদি ইত্যাদি। তো স্মার্টফোন আমরা মোটামুটি সবাই চিনি, আমাদের চারপাশে বেশিরভাগ ফোনই এখন স্মার্টফোনের সংখ্যা এখন বেশি। তবে আমরা যে বাটন ফোনগুলো দেখি ওইগুলো কিন্তু স্মার্টফোন না, কারণ ওইখানে কিছু স্মার্ট ক্যাপাবিলিটিস যেগুলো থাকা উচিত একটা স্মার্টফোনের, সেই রিকোয়ারমেন্টসগুলো সেটা ফুলফিল করতে পারে নাই। ঠিক আছে? তো কি বলছে, একটি আধুনিক বা স্মার্ট মুঠোফোন যেটি স্মার্টফোন নামেও পরিচিত,
সেটি কি বলছে, দেখতে নিচের মতো, এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। তোমাদের সবারই দেখবা যে একটা ব্যাপার যদি খেয়াল করো তাহলে দেখবা যে প্রত্যেক বছরে একটা কোম্পানি নতুন নতুন ফ্ল্যাগশিপ ফোন বের করে। অর্থাৎ এই বছর যদি S23 আলট্রা বের হয়, এর পরের বছর বের হয় S24 আলট্রা, তারপরের বছর বের হয় S25 আলট্রা। আমি স্যামসাংয়ের কথা বলছি। তো দেখা যাচ্ছে প্রত্যেক বছরেই দেখবা যে আগের বছরের চেয়ে ফোনটা কত পার্সেন্ট বেটার, অর্থাৎ পারফরমেন্সে কত পার্সেন্ট বেটার, এইটা প্রত্যেক বছরই তারা শোকেস করে। হ্যাঁ, বলে দেয় যে এটা হলো 25% বেটার, আগের এর যেই প্রসেসর ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, এটার চেয়ে 8 Gen 3 30% বেটার। হ্যাঁ, এই যে এইসব মার্কেটিংগুলো যে করে, এইটার আসলে একটা ল ফলো করে, সেটা হলো মুরস ল। মুরস ল বলে প্রত্যেক বছরই প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা বাড়বে, প্রসেসরের এফিসিয়েন্সি বাড়বে এবং পারফরমেন্স বাড়বে এবং পাওয়ার কনজাম্পশন কমবে। হ্যাঁ, এখন সমস্যা হলো মুরস লতেও কি আছে, একটা লিমিটেশন আছে। সেটা বলছে যে একটা নির্দিষ্ট টাইমের পরে সেইটা আর বাড়বে না, অর্থাৎ সেটা ক্যাপড হয়ে যাবে। হ্যাঁ, মানে সেটা আর বাড়বে না। তো আমরা আস্তে 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 ওই লিমিটটাই ক্রস করতেছি, যেখানে কিনা একটা ট্রানজিস্টরের সাইজ এতই ছোট হয়ে যায় যেটা হাইড্রোজেন পরমাণুর প্রায় কাছাকাছি। তো ওই লেভেলে আর ট্রানজিস্টর তৈরি করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তাইলে আমরা চলো এখন দেখি যে যেই বাজারে যেই স্মার্টফোনটি চলে আসে সেটি আগের চেয়ে বেশি গতির এবং কার্যকরী হয়। এখন দেখি আমরা এখানে একটা স্মার্টফোনের চিত্র দিছে, স্মার্টফোনের চিত্রটা দেখি। দেখো এখানে একটা মোটামুটি একটা স্মার্টফোনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছে, যদিও এটা একটা মানে আঁকা ছবি, কিন্তু স্মার্টফোনগুলো দেখতেও কিন্তু প্রায় এরকমই হয়। বর্তমানে এরকম না হলেও কিন্তু এরকম একটা কাছাকাছি হয়। বর্তমানে দেখা যায় যে পুরাটা ডিসপ্লে থাকে, এই ফুলটা ডিসপ্লে থাকে, অ্যান্ড এইখানে একটা ছোট ক্যামেরা থাকে, এগুলা কিন্তু দেয় নেই। কিন্তু তাও এটা একটা জাস্ট হাতে আঁকা ছবি, জাস্ট শোকেস করছে যে স্মার্টফোনটা আসলে দেখতে কীরকম হয়। ঠিক আছে, এইখানে দেখো বিভিন্ন অ্যাপ আইকন দিয়ে দিছে, অ্যান্ড এখানে দেখো দুইটা বাটন আছে, ভলিউম রকার্স আর এই যে পাওয়ার বাটন। হ্যাঁ, এটা একটা মোটামুটি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ধরতে পারো। কারণ হলো আইফোন কেন না, কারণ আইফোন দেখতে আসলে এরকমই না। হ্যাঁ, ঠিক আছে, তো এটা একটা অ্যান্ড্রয়েড ফোনই হবে। তো এখন কি বলছে, অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। অর্থাৎ কি বলছে, ব্যাপারটা বলছে যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে তখন সে কি করে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সে অ্যাক্সেস করে। এখন দেখা গেল যে তোমার ফোনে কোনো নিরাপত্তা বা সিকিউরিটি তুমি মানে সিকিউরিটি ইউজ করো নি, অর্থাৎ তুমি কোনো পাসকোডও দাও নি, পিন কোডও দাও নি। এখন যে কেউ চাইলে কি করতে পারবে, তোমার গ্যালারিতে যাইতে পারবে, অর্থাৎ তোমার ব্যক্তিগত কোনো ছবি থাকতে পারে, সেই ছবিগুলো কিন্তু সে দেখে ফেলতে পারবে। তোমার ব্যক্তিগত কোনো নোটস থাকতে পারে বা ডায়েরি থাকতে পারে, সেই ডায়েরিগুলো কিন্তু সে দেখতে পারে। অ্যান্ড তোমার ব্যক্তিগত ব্যাংকিং অ্যাপস থাকতে পারে, যেগুলোর মাধ্যমে তোমার টাকা পয়সা বা এগুলার লেনদেনের হিসাব রয়েছে, সেইগুলোও কিন্তু সে চাইলে অ্যাক্সেস করে ফেলতে পারবে। তো আমাদের সবার উচিত যাতে আমাদের ডিভাইসগুলো যাতে সিকিউর থাকে, অর্থাৎ আমাদের ডিভাইস সিকিউর করার কারণ কি, আমাদের তথ্যগুলো যাতে সুরক্ষিত থাকে, সেই দিকে আমাদের সকলের মনোযোগ দেওয়া উচিত। ঠিক আছে, এখন যেই অ্যাটাকিং সিস্টেমগুলো আছে সেইগুলোর মধ্যে হ্যাকারদের কাছে সবচেয়ে জনপ্রিয় যেই মেথড, সেই মেথডটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তারা করে কি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যখন তারা করে, অর্থাৎ তারা তাদের আশেপাশের মানুষজনকে বিভিন্নভাবে ট্রিক করে কোনো একটা ডেটা নিয়ে নেয়, সেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ধরো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, এখন তোমার সাথে থাকতে থাকতে আমি বুঝতে পারলাম যে তুমি তোমার সব কিছুতে পাসওয়ার্ড একটা জন্মদিন ব্যবহার করো। হ্যাঁ, জন্মদিনের কোনো একটা কম্বিনেশন ব্যবহার করো। এখন এটা যদি আমি তোমার সাথে সাথে থাকতে থাকতে বুঝে ফেলতে পারি, এই যে বুঝে ফেলতে পারলাম, এটাই হয়ে গেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এরকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কি করতেছে, একজনের ফোনে ধরো তোমার আর তোমার ফ্রেন্ড, তো তোমার ফ্রেন্ডটা কি করলো, তোমার ফোনটা একটু চাওয়ার পরে সে একটা অ্যাপ
বা সফটওয়্যার ইনস্টল দিয়ে দিল। এখন সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে কি হলো, তুমি তো আর খেয়াল করো নেই ওই সফটওয়্যারটা এমনভাবে ইনস্টল দিছে যে এটা ইনস্টলড অ্যাপসের মধ্যেও দেখা যাচ্ছে না তোমার অ্যান্ড্রয়েড ফোনে। এখন তুমি তো তোমার ফ্রেন্ড কি করছে তুমি জানো না, তো তুমি কি করলা, তুমি সহজ মনে বাসায় চলে গেলা। বাসায় যাওয়ার পরে হঠাৎ দেখলা তোমার ফ্রেন্ড তোমাকে তোমারই একটা ছবি, যেটা কিছুক্ষণ আগে তোলা সেরকম একটা ছবি তোমাকে পাঠিয়ে দিল। এখন তুমি তো পুরো অবাক হয়ে গেলা যে আয় হায়, এই ছবিটা কিভাবে পাইলো আমার ফ্রেন্ড, আমি তো আসলে এরকম কোনো ছবি তুলিই নাই, আর তুললেও আমার ফ্রেন্ডকে তো ভুলেও দেয় নাই, তাইলে কিভাবে সে পেলো? এইখানে সে করছে কি, তার ফ্রেন্ডটা অর্থাৎ তোমার ফ্রেন্ডটা যখন তোমার কাছ থেকে ফোনটা নিয়েছিল তখন সে একটা সফটওয়্যার ইনস্টল করছে যেটা কিনা একটা ব্যাকডোর হিসাবে কাজ করছে। অর্থাৎ ওই সফটওয়্যারটা যখনই সে ইনস্টল করে ফেললো তোমার ফোনে এবং রুট অ্যাক্সেস নিয়ে নিল, তখন সেই তোমার ফোনের ক্যামেরা, মাইক, লোকেশন সব কিছু অ্যাক্সেস করতে পারতেছে, অ্যান্ড সেটা তোমার বোঝারও কোনো ওয়ে থাকবে না। অর্থাৎ সিক্রেটলি তোমাকে সার্ভেলিয়েন্স করতে পারবে, যেটা তুমি নিজে বুঝতেও পারবে না। সো আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কত পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে। এখন এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়, যেটার কথা আমি বললাম, ক্যামেরা, মাইকের অ্যাক্সেস। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তমূলক বার্তা পাঠাতে থাকে, কখনো কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। অনেক সময় আমরা দেখি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে আমরা জানতে পারি যে আমার ফ্রেন্ড যেটা আসলে আমার কাছে টাকা চাইছিল ফেসবুকে, সেইটা আসলে আমার ফ্রেন্ডই না, এটা হলো হ্যাক হওয়ার কারণে যে হ্যাক করছে সেই হ্যাকারই আমার কাছে আসলে টাকা চাইছে। অর্থাৎ দেখা যায় বেশিরভাগ হ্যাকারই হ্যাক করার পরে কি করে, তার ক্লোজ আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে টাকা ধার চায়, অ্যান্ড একটা বিকাশ নাম্বার দেয়, ওই বিকাশ নাম্বারে সে টাকা নিয়ে একেবারে আত্মসাৎ করে ফেলে, এই টাকা আর ব্যাক পাওয়ার কোনো চান্স নেই। তো কি করব, আমাদের কোনো ফ্রেন্ড যদি আমাদের কাছে টাকা চায় বা হেল্প চায় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের সবার কাজ হবে তাকে আগে ফোন দিয়ে ফোনে কথা বলে তারপরে সেটা ভেরিফাই করাও। কারণ ভয়েস একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভয়েস দিয়ে ভেরিফিকেশন করা হইলে ব্যাপারটা আসলে অনেক দূরে যায়। যদিও এখন এআই এর মাধ্যমে ভয়েসও রেপ্লিকেট করা যায়, কিন্তু আশা করি এটা এখনও এত অ্যাক্সেসেবল হয় নাই, এটা যদিও ভবিষ্যতে অ্যাক্সেসেবল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি লিখছে, কখনো কখনো, আচ্ছা এটা আমরা পড়ছি, তাছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারে এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য তারা ফাঁস করে দিতে পারে বা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস যদি সে পেয়ে যায়, সে আমার ওয়াল থেকে বা ফেসবুক থেকে বা টুইটার থেকে বা যেটা থেকেই হোক না কেন, সে যদি কোনো আপত্তিকর কোনো কিছু পাবলিশ করে দেয়, তাহলে সেটা কিন্তু আমার জন্য খুবই অপমানজনক হইতে পারে। তো সেইটার দিকেও খেয়াল রেখে আমাদের সবার উচিত যাতে এই ব্যাপারগুলো না ঘটে, এর জন্য আমাদের ডিভাইসগুলোর নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন পরে কি হয়েছে সেইটা দেখি। এখন পরের পৃষ্ঠায় আমরা মুঠোফোনে 4টি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপের ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ 4টা বহুল ব্যবহৃত অ্যাপের ছবি দেওয়া আছে। প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখন লিখব এই সফটওয়্যারগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর অসতর্কতা কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, ঠিক আছে। এখন দেখো সফটওয়্যার 4টা কী কী দেখি। এইটা প্রথমে যেই সফটওয়্যারটা দেওয়া আছে সেটা আমরা দেখতেই পারতেছি, এটা হলো ক্যামেরা, ঠিক আছে, এটা হলো ক্যামেরা, ঠিক আছে। দ্বিতীয় যেই সফটওয়্যারটা দেখা যাচ্ছে এইটা আসলে ফোনের যেই সিকিউরিটি লক ফিচার, অর্থাৎ ফোনের সিকিউরিটি লক, এই ফিচারটার কথা বলা হয়েছে, সিকিউরিটি লক। আচ্ছা, তৃতীয় যেই অ্যাপ সফটওয়্যারটার কথা বলা হয়েছে বা টেকনোলজির কথা বলা হয়েছে সেটা হলো ওয়াইফাই। আর চতুর্থতে যেই
সফটওয়্যারের কথা বলা হয়েছে, সেটা আসলে এইটা আইফোনে দেখাচ্ছে, এটা আসলে আই মেসেজ, কিন্তু আমরা এখানে যে কোনো মেসেজিং ধরে নিব, আমরা ধরে নিব যে এখানে যে কোনো একটা মেসেজিং প্ল্যাটফর্ম মানে কথা বোঝানো হয়েছে। হ্যাঁ, এখন এই জায়গায় তুমি আমাকে বলো তো ভাই, যে ক্যামেরাতে আসলে কিভাবে আমাদের নিরাপত্তা মানে আমাদের তথ্য নিরাপত্তা বিঘ্ন করতে পারে, ক্যামেরা অ্যাপে অসতর্কতার কারণে কিভাবে আমাদের তথ্য ঝুঁকিতে পড়তে পারে। দেখো, আমি যদি ক্যামেরা অ্যাপটা খুলে রেখে দেই অ্যান্ড আমার ফোনে যদি সিকিউরিটি লক না থাকে, তাইলে কিন্তু কি হবে, আমার ক্যামেরা অ্যাপের মধ্যে যে গ্যালারি ফাংশন আছে সেখানে কিন্তু যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ আমার এই অসতর্কতার কারণে কি হচ্ছে, আমার যেই তথ্য সেটা পাবলিক হয়ে যাচ্ছে বা ওপেন অ্যাক্সেস থাকতেছে, পাবলিক হচ্ছে না কিন্তু ওপেন অ্যাক্সেস থাকতেছে, অর্থাৎ যে কেউ চাইলে দেখতে পারতেছে, তার মানে আমার ব্যক্তিগত আর প্রাইভেসি থাকতেছে না। ঠিক আছে, তাহলে ক্যামেরা অ্যাপের অসতর্কতার কারণে কি হবে, প্রাইভেসি নষ্ট হবে। এটা সবগুলোর ক্ষেত্রেই সত্যি, প্রাইভেসি নষ্ট হবে। ঠিক আছে, কোনো কনফিডেন্সিয়াল ডেটা থাকলে আমার ক্যামেরা অ্যাপের মধ্যে অর্থাৎ গ্যালারির মধ্যে সেটাও কিন্তু লিক হয়ে যাবে। ঠিক আছে, এখন সিকিউরিটি লকের কথা ভাই বললামই, তো এতক্ষণ ধরে যেটা বললাম যে আমাদের ফোনে সিকিউরিটি লকের কোনো বিকল্প নাই। আমাদের ফোন বা যে কোনো ডিভাইসে আমরা ইউজ করি না কেন, অ্যাটলিস্ট 4 ডিজিটের হইলেও একটা পিনকোড দেওয়া উচিত, অ্যাটলিস্ট 4 ডিজিটের হইলেও একটা পিনকোড দেওয়া উচিত, যেটা কিনা সিকিউরড। আমরা শিখবো এটা। হ্যাঁ, তাহলে একটা সিকিউরিটি লক যদি আমরা ব্যবহারই না করি সেটাই, তাহলে আমাদের কি হবে, প্রথম কথা হলো আমাদের ফোন পুরাপুরি অনিরাপদ, আমাদের ফোন পুরাপুরি অনিরাপদ, ফোন পুরাপুরি অনিরাপদ, কারণ আমাদের ফোনে কোনো সিকিউরিটি মেজারমেন্টসই আর নাই। অর্থাৎ যে কোনো কিছু যে কেউ ওপেন অ্যাক্সেস করতে পারবে, কোনো ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে আমার যত রকমের যা কিছু আছে সব কিছু একবারে ওপেন। অর্থাৎ আমার গ্যালারি, আমার নোটস, আমার লোকেশন হিস্ট্রি, আমি কোন কোন জায়গায় গিয়েছি সব একবারে খোলা মাঠে একটা খোলা বইয়ের মতো হয়ে যাবে আমার ফোন। হ্যাঁ, তো এটা আমরা সব সময় ফোনে একটা গুরুত্বপূর্ণ সিকিউরিটি লক ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে, এরপরে হলো ওয়াইফাই। এখন ওয়াইফাই নিয়ে কথা বলা শুরু করলে আমাদের অনেকের বাসায় হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে এবং আমরা একটা রাউটার ব্যবহার করি। এখন রাউটারের কাজ হলো কোনো ডাটাকে রাউট করা, কিন্তু আমরা অনেকেই রাউটারকেই ওয়াইফাই বলি, যে এই তোর বাসায় ওয়াইফাই আছে কিনা। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের দেশে যে সকল রাউটার বা পৃথিবীতে এখন যে সকল রাউটার বহুল প্রচলিত, এগুলো আসলে দুইভাবেই ডাটা রাউট করতে পারে। একটা হলো ওয়্যার্ড আর একটা হলো ওয়্যারলেস। অর্থাৎ একটা হলো তারের মাধ্যমে, একটা হলো তার ছাড়া ওয়্যারলেসলি। হ্যাঁ, এখন ওয়্যারলেসলি যেই ডাটা রাউটের যেই সিস্টেম, সেটাই হলো ওয়াইফাই বা ওয়্যারলেস ফাইডেলিটি। হ্যাঁ, এখন এই ওয়্যারলেস ফাইডেলিটি বা ওয়াইফাই এই প্রযুক্তিটার সাহায্যে কি করা হয়, কোনো একটা ডিভাইসকে ইন্টারনেটের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত করা হয়। এখন কেউ যদি সাপোজ ধরো তোমার যে ইন্টারনেট কানেকশনটা তুমি নিছো তোমার আইএসপি থেকে, সেটার একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে। এখন ধরো যদি তোমার ওয়াইফাই বা এই ব্যাপারটা মানে এই সিস্টেমটা ওয়্যারলেস ফাইডেলিটি সিস্টেমটা এটা যদি উন্মুক্ত থাকে, তাইলে কি হবে, তোমার যেই ব্যান্ডউইথটা আছে সেটা কিন্তু তোমার চারপাশে যত মানুষ আছে তারা যে কেউ কানেক্ট করতে পারবে, কারণ তোমারটা উন্মুক্ত, কোনো সিকিউরিটি কোড বা এনক্রিপশন ব্যবহার করা হয়নি। অ্যাজ এ রেজাল্ট তোমরা কিন্তু কোনো ডিভাইসেই আর ঠিক মতো স্পিড পাবা না। ঠিক আছে, এটা হলো ফাস্ট মেজারমেন্ট। এখন সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো, যদি আমি ওয়াইফাই কোনো পাসকোড ব্যবহার না করি, তাহলে কি হবে, আমার ওয়াইফাই ব্যবহার করে কেউ কোনো অসৎ কাজ করতে পারে, এবং যখন সে কোনো অসৎ কাজটা করবে, করার পরে যখন সেটা নিয়ে তদন্ত করা হবে, তখন দেখা যাবে যে তোমার বাসার থেকেই বা তোমার বাসার রাউটারের থেকেই এই কাজটা সংঘটিত হয়েছে। তখন কিন্তু ওই যে অসাধু লোকটা যে তোমার ওয়াইফাই ব্যবহার করে কাজটা করছে,
সে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ফাঁসাই দিল। কারণ কি, এখন পুলিশ এসে তোমাকে বা তোমার বাসায় জেরা করবে যে তোমার বাসা থেকে কেন এরকম একটা জিনিস হলো। এই জন্য আমাদের সবার উচিত যে ওয়াইফাইয়ে বর্তমানে যে লেটেস্ট এনক্রিপশন WPA3 এই এনক্রিপশনটা ব্যবহার করা। WPA3 যদি আমাদের রাউটারে না থাকে তাহলে অবশ্যই আমাদের সবার রাউটারে WPA2 এনক্রিপশন আছে, এই এনক্রিপশনটা আমরা ব্যবহার করব। এবং আরও একটা ইম্পর্টেন্ট মেজর জিনিস, সেটা হলো আমাদের WPS বাটন যেটা আছে রাউটারে, সেইটা WPS পিন দিয়ে যেই ওয়াইফাই রাউটারে কানেক্ট করার যে সিস্টেমটা, এটা আমরা সবাই বন্ধ করে দিব। কারণ এটা কিন্তু খুবই সহজে বাইপাস করা যায় বা এটা কিন্তু খুবই সহজে ডিকোড করা যায়। কারণ এটা একটা নাম্বার, এটা ব্রুট ফোর্স দিলে খুব সহজে বের হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কেউই WPS এই ফিচারটা চালু রাখবো না সব সময়ের জন্য। ঠিক আছে, এখন মেসেজিং বা মেসেজের ক্ষেত্রে আমাদের মেসেজ যদি আসলে এনক্রিপ্টেড না থাকে, অর্থাৎ মেসেজ যদি কোনো সিকিউরিটি কোড ফলো না করে, তাহলে কি হবে, আমাদের যে মেসেজগুলো আছে সেগুলো পুরা বিশ্বে উন্মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওপেন। আমার মেসেজ যদি কোনো এনক্রিপশন সিস্টেম ব্যবহার না করে, তাহলে আমি কখন কাকে কি মেসেজ পাঠাচ্ছি এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউই দেখতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার। কারণ আমি একজনকে একটা ব্যক্তিগত মেসেজ দিতে পারি, সেটা আমার আর তার ব্যক্তিগত বিষয়, সেই বিষয়ে কেন আরেকজন এসে নাক গলাবে সেইটার কোনো যুক্তি হয় না। এই জন্য আমরা এমন মেসেজিং অ্যাপ ব্যবহার করব যেগুলো কিনা একটা নির্দিষ্ট এনক্রিপশন ব্যবহার করে, অর্থাৎ কি করে, মেসেজটাকে একটা নতুন কোডের মাধ্যমে সে একটা নতুন মেসেজে রূপান্তর করে, যেটা কিনা সাধারণ মানুষের পক্ষে পড়া সম্ভব না এবং কেউ পড়লেও সেটাকে সহজে ডিকোড করতে পারবে না। এই সব মেসেজ প্ল্যাটফর্ম মূলত যে এনক্রিপশন সিস্টেমটা ব্যবহার করে সেটা 128 বিট বা 256 বিটের হয়ে থাকে। যদি 128 বিটের AES এনক্রিপশন বা 256 বিটের AES এনক্রিপশন থাকে, তাহলেই আমরা সেই সকল মেসেজিং অ্যাপ ব্যবহার করার চেষ্টা করব। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলো হলো হোয়াটসঅ্যাপ। তবে আমার কাছে পার্সোনালি তোমাদের সবারকে সাজেশন থাকবে যে তোমরা সিগন্যাল ব্যবহার করবা, কারণ সিগন্যাল হলো সার্ভার এবং ক্লায়েন্ট দুই সাইডেই ওপেন সোর্স। সো তুমি চাইলে সিগন্যালের সার্ভার নিজেও হোস্ট করতে পারবা, আর যদি হোস্ট নাও করো, তোমার অ্যাটলিস্ট তোমার যে ডেটাগুলো থাকবে সেগুলো আর কেউ যে দেখতেছে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, আমরা চলো আগাই। অনেক কথা বললাম। এখন মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে উপায়ে এটি করা হয় সেটি পাসওয়ার্ড, পাসকোড, পিনকোড, পিন নম্বর, পাসকি এসব বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখলাম যে পাসওয়ার্ড কোনটা ভাই। পাসওয়ার্ড হলো যেইটাতে যেটাতে একটা ওয়ার্ডের মতো হবে বা একটা ফ্রেজও হইতে পারে। হ্যাঁ, পাসওয়ার্ড হলো একটা ওয়ার্ডের মতো হবে বা একটা ফ্রেজও হইতে পারে বা এনিথিং, যে কোনো কিছু হইতে পারে যেখানে নাম্বার লেটার স্পেশাল ক্যারেক্টার এই তিনটারই কম্বিনেশন থাকবে। হ্যাঁ, পাসকোড কি ভাই? পাসকোড বা পিন হচ্ছে খালি একটা কোড, মানে হলো নাম্বার থাকবে, খালি অনলি নাম্বার। পাসকোড আর পিনে খালি নাম্বার থাকবে। ঠিক আছে, পাসকোড বা পিন নাম্বারে খালি বা পিন কোডে খালি নাম্বার থাকবে, একটা নাম্বার থাকবে, আর কিছু না। আচ্ছা, আরেকটা কি বলছে, পাসকি। এখন পাসকি হলো সেম জিনিস, কোনো পার্থক্য নাই। পাসকোড আর পাসকি বা পাসওয়ার্ড একই জিনিস। ঠিক আছে, কোড হলো গিয়ে একটা নাম্বার হবে আর কি হলো গিয়া পাসওয়ার্ডের মতোই অনেক কিছুর কম্বিনেশন থাকতে পারে। এখন দেখো কি লেখছে, কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দা দেখবে। এখন কি হচ্ছে, এখানে মুঠোফোন ব্যবহারকারীকে বলছে তুমি এখানে সঠিক পিন কোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। অর্থাৎ আমরা যখন ফোনে পিন দেই, তারপরে প্রত্যেকবার যখন আমাকে পিন চায়, এটার কারণ হলো ফোন আসলে ভেরিফাই করে
যে আমি মানে ফোনের ওনারই কি ফোনটা চালাচ্ছে কিনা, কারণ পিন নাম্বারটা খালি ফোনের ওনারই জানে, ঠিক আছে? এইটাই। এই যে দেখো, এটা একটা আইফোন, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আইফোন, এবং এই আইফোনে কি বলছে যে একটা পিন দিতে, এবং পিনটা দিলে কি হবে, পিনটা দিলে ফোন বুঝতে পারবে যে পিনটা যদি সঠিক দেয় তাহলে ফোন বুঝতে পারবে যেহেতু সঠিক পিন দিয়েছে আর এই পিনটা আমার ওনার ছাড়া আর কেউ জানে না, তাহলে নিশ্চয়ই এইটা ওনারই অ্যাক্সেস করতেছে, ঠিক আছে? তো ফোন খুলে দেয় তখন। হ্যাঁ, সাধারণত পিনকোড 4 অঙ্কের হয়, তবে কখনো কখনো আরও বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিন সম্পর্কে জেনেছি, মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে, ঠিক আছে? এখন এখানে একটা চার্ট দিছে, দেখো চার্টে কি কি লেখা। এবার আমরা নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনবো, ঠিক আছে? তাহলে এটা হলো ভাইয়া তোমাদের কি অ্যাসাইনমেন্ট, অ্যান্ড এইটা আমি চাই তোমরা সবাই করবা, ঠিক আছে? তোমরা সবাই করবা, করে আমাদের কমেন্ট বক্সে জানাবা, কমেন্টে করে জানাবা যে এখানে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা প্রশ্নগুলা পড়ি চলো ভাইয়া, কিন্তু তোমাদের খাতা কলম নিয়ে এইটা বের করতে হবে এবং এটা করতে হবে, এটা তোমাদের সবার টাস্ক, ঠিক আছে? এখন দেখো এখানে লিখছে পরিবারে কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন। অর্থাৎ আমরা কি করব, আমরা আমাদের বাসায় যাব, বাসায় গিয়ে দেখব আমাদের কতজন সদস্য আছে এবং কারা কারা মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে সেটা আমরা দেখব। দেখার পরে আমরা দেখব যে কার কার ডিভাইসে আসলে পিনকোড দেওয়া আছে, অর্থাৎ একটা পাসকোড মিনিমাম হইলেও দেওয়া আছে। এখন পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, অর্থাৎ তাদের ফোনটা সিকিউর রাখার জন্য তারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, এই ব্যাপারটা আমরা চার্টে লিপিবদ্ধ করব, ঠিক আছে? ওকে, চলো আমরা আগাই। এবার ইতোপূর্বে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত এবং বিরল ব্যবহৃত পিনকোডের একটি তালিকা তৈরি করছেন। অর্থাৎ চুরি হওয়া যেই ফোনগুলা, মানে যেই সকল ফোনের তথ্য চুরি হয়েছে সেগুলার কারণ বিশ্লেষণ করতে তারা যা দেখছেন যে বেশিরভাগ ফোন যেগুলোর তথ্য চুরি হয়ে গেছে এগুলার ক্ষেত্রে পিন একটা নির্দিষ্ট সংখ্যক পিন নাম্বারের মধ্যেই ছিল, এবং এই পিন নাম্বারগুলো খুবই কমন, যে কেউ প্রথমেই গেস করে যে নাম্বারগুলা সেই নাম্বারগুলোর মধ্যে একটা, যেমন 1 2 3 4, 1 1 1 1, 2 2 2 2, এরকম খুবই প্যাটার্ন হওয়া নাম্বার, অর্থাৎ যেখানে কোনো র্যান্ডমনেস নাই, যে কেউ বের করে ফেলতে পারে। এখন পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ আমার পিনটা যাতে সহজেই কেউ বুঝে না যেতে পারে, অর্থাৎ আমার পিনটা যাতে ইউনিক হয় সেইটারই আমরা চেষ্টা করব সবসময়। অর্থাৎ আমরা যখন কোনো পিন দিব ফোনে তখন যাতে সেটা 1 2 3 4 না হয় ভাই, কারণ 1 2 3 4, 1 1 1 1, 1 2 3 1 এরগুলা পিন দেওয়া যাবে না, দিতে হবে এমন একটা নাম্বার যেটা কিনা কোনোভাবে কোনো প্যাটার্নের সৃষ্টি না করে, ঠিক আছে? যেটা একটু র্যান্ডম হয়। ওকে, তারপরে এখন আমরা নিচের ঘটে, আচ্ছা নিচে যে বক্সটা আছে সেটাতে কয়েকটি সহজ এবং কয়েকটি কঠিন পিনকোড লিখব, ঠিক আছে? কয়েকটা সহজ পিনকোড কি ভাই, প্রথমে যেটা আমি বলি 1 2 3 4, তারপরে যেটা আমি বলি 9 9 9 9, তারপরে 2 5 8 0। এটা কেন বললাম, কারণ তোমরা যদি ফোনে পিনকোড দেওয়ার জায়গা দেখো তাহলে দেখবে যে এখানে 1 2, এই যে আমরা এখানে দেখি যে আগে যে ছবিটা ছিল, এই যে দেখো এখানে দেখো, এখানে অনেকেই কী করে যে প্যাটার্ন মিলানোর জন্য এইখানে যে 4টা দিয়ে দেয়, এই যে প্রথমটা দেয় হলো 2 5 8 0, এই জন্য এটা খুবই কমন একটা পিনকোড, এটা দেওয়া উচিত না কখনো, ঠিক আছে? দেখে নাম্বার দেখে মনে হয় অনেক র্যান্ডম, কিন্তু আসলে র্যান্ডম না, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কঠিন পিন নাম্বার কি হইতে পারে, কয়েকটা কঠিন পিন নাম্বার হইতে পারে 7 6 8 1, কয়েকটা কঠিন পিন নাম্বার হইতে পারে 1 7 2 9, আবার অনেকটা মানে আরেকটা হইতে পারে এরকম যে 6 3 4 5। হ্যাঁ, এটা কিন্তু সব বানায় বলছি, এগুলা কিন্তু কোনো মিল নেই, কোনো প্যাটার্ন নেই, খালি র্যান্ডমলি চিন্তা করছি, এই জন্য এগুলা কঠিন, কেউ গেস করতে পারবে না সহজে, ঠিক আছে? আমাকে আরেকবার দিলেই আমি হয়তো আর বলতে পারবো না।
হ্যাঁ, উপরের তালিকাটি আমরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের দেখাবো এবং তাদের জিজ্ঞেস করব বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। অর্থাৎ তাদের পিন যদি এরকম হয় যে 1 2 3 4 বা এরকম সহজ সহজ পিনকোড হইলে তাদের বলবো যে তাদের যে পিনকোডটা যেন পরিবর্তন করে। তো আজকে এই পর্যন্তই। আমরা এই সেশনে শিখলাম যে কিভাবে আমাদের ফোন বা যে ডিভাইসগুলো আমরা বাসাতে ব্যবহার করি এই ডিভাইসগুলো যাতে পুরোপুরি সিকিউর থাকে, অর্থাৎ এই ডিভাইসগুলোর অন্তর্গত তথ্যগুলো যাতে সুরক্ষিত থাকে সেই প্রসেসগুলো, অর্থাৎ কি কি মেজারমেন্টস নিলে আমাদের এই কি কি পদক্ষেপ বা স্টেপস নিলে আমাদের এই যে প্রসেসটা সিকিউরড হবে, অর্থাৎ আমাদের তথ্যগুলো সিকিউর থাকবে সেটাই। এখন আমরা এই চ্যাপ্টারের সেশনের শেষে মানে এই চ্যাপ্টারের শেষে খুবই ইন্টারেস্টিং কিছু কাজ করব। এর মধ্যে একটা হলো আমরা সবাই একটা পাসওয়ার্ড ম্যানেজার অ্যাকাউন্ট খুলব যাতে আমাদের পাসওয়ার্ডগুলো খুবই সুরক্ষিত থাকে। তো সেটার জন্য আমাদের পুরো চ্যাপ্টারটা বা অভিজ্ঞতাটা আমরা সবাই ফলো করব, শেষ পর্যন্ত কমপ্লিট করব। এরপরে আমি ভাইয়া তোমাদের সবাইকে নিয়ে কিভাবে একটা নতুন পাসওয়ার্ড ম্যানেজার খোলা যায় সেটা নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সট সেশনে আমরা তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট সেশনে আমরা কিভাবে আমাদের কোনো ডাটা বা তথ্য দিলে সেটা ডিজিটালি ভেরিফাই করব যে তথ্যটি আমাদের এটার সাথে দেওয়া তথ্যের সাথে মিল আছে কিনা, অর্থাৎ তথ্যটি আসলেই ভেরিফাইড কিনা সেইটা আমরা বুঝতে পারতেছি কিনা সেটা দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হচ্ছে পরের সেশনে। আমি সাদিদ ফিরবো আবার তোমাদের সাথে।